হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে ক্ল্যারিটি ক্লাসেস কমার্স সাইটের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 5 সংগঠন, যেটা বিজনেস স্টাডিজ এর আছে, ওটা স্টার্ট করতে যাচ্ছি। তাছাড়া আমাদের পাইথনের এমসিকিউ, অ্যাকাউন্টেন্সির প্রথম দুটো চ্যাপ্টারের এমসিকিউ সেগুলো সব আছে, এবং ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্সের সমস্ত ভিডিওস পেয়ে যাবে, সেগুলো তোমরা চেক করতে পারো। এবং এই ভিডিওটা তোমরা শেষ অবধি মন দিয়ে দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তাছাড়া তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও, তাহলেই তো আমি মোটিভেশন পাবো আর নতুন নতুন ভিডিও আনার জন্য। তো তোমরা শেষ অবধি ভিডিওটাকে দেখবে। তো চলো আমাদের মেন টপিকে আসা যাক। তো আমাদের এই চ্যাপ্টারটার নাম কি আছে? সংগঠন বা অর্গানাইজেশন। তো সবার আগে একটা তোমাদের উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। ধরো তুমি আর তোমার বন্ধুরা, তোমরা মানে যারা দেখছো তাদের বন্ধুরা, তোমরা মিলে কি করছো? একটা ক্রিকেট ম্যাচ খেলতে গেছো, বড় একটা টুর্নামেন্ট আছে বা ম্যাচ খেলতে গেছো। তো সেই ক্রিকেট ম্যাচটাকে জিততে হলে তোমাদের কি করতে হবে? যে কে কোন কত নম্বরে ব্যাটে নামবে, কে বোলিং করবে, কে উইকেট কিপারে কে আছে, ঠিকঠাক করে ফিল্ডিং সাজাতে হবে, একটা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে, অপোনেন্ট কেমন কি খেলছে সেই অনুযায়ী। তার মানে কি, তোমরা একসাথে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য সবাই একসাথে কাজ করছো, তাই না? তো এইটাকেই আমাদের কি বলা হচ্ছে? সংগঠন বলা হচ্ছে। মানে একসাথে সবাই একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য, মানে টুর্নামেন্টটা জেতা বা ওই ক্রিকেট ম্যাচটা জেতা, তার জন্য তোমরা সবাই একসাথে মেহনত করছো। তো এই ব্যাপারটাকেই আমাদের সংগঠন বলা হয়ে থাকছে। ঠিক আছে? তো এটাই বলেছে, সংগঠন শব্দটি এসেছে অর্গানিজম থেকে, যার অর্থ হলো, বিশ্লেষণ করলে বোঝা যায় সংগঠন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কর্ম, কর্মী এবং সম্পদের মধ্যে সমন্বয় ঘটিয়ে নির্দিষ্ট উদ্দেশ্য ও দক্ষতার সাথে অর্জন করা হচ্ছে। মানে কোনো একটা লক্ষ্য, একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য দক্ষতার সাথে অর্জন করা হচ্ছে, তাই না? বলছে যারা যেই কাজটা করছি, যারা যারা ইনভলভ আছে সেই কাজের মধ্যে, এবং যেই যেই আমাদের বিজনেসের মধ্যে অ্যাসেট ইত্যাদি আছে, তোমাদের ক্রিকেট খেলার ক্ষেত্রে ব্যাট, বল, স্টাম্পস, এই সমস্ত কিছু নিয়ে তোমরা একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করছো। ওকে, এবারের বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে কি আছে? সমষ্টিগত কাঠামো। এটার মানে কি? অনেকজন মানুষ একসাথে একটা নির্দিষ্টভাবে কাজ করছে, নির্দিষ্ট উদ্দেশ্য, সবাই একটা লক্ষ্যতেই কাজ করছে। কাজের বিভাগ, কে কোন কাজ করবে, কে ব্যাটিং, কে অলরাউন্ডার আছে, কে কিপিং করছে, এই সমস্ত কিছু বোঝা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রেও কে হলো আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে, কে আমাদের হলো অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এই সমস্ত কিছু আমাদের ভাগ করে নিতে হয়। কর্তৃত্ব এবং দায়িত্ব, মানে কার কত ক্ষমতা আছে এবং কোনো একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। তাদের তোমাদের ক্যাপ্টেন আছে, তার ক্ষমতা আছে কাকে আগে পরে ব্যাটিং এ নামানোর জন্য, এবং তার দায়িত্বও আছে যে ঠিকঠাক ভাবে আমাদের টিমটাকে জিতিয়ে নেওয়ার। এবং পারস্পরিক সম্পর্ক, সবাই একে অপরের মধ্যে কোঅর্ডিনেশন থাকলে তাহলেই ঠিকঠাক ভাবে আমরা গেমটাকে জিততে পারবো। আর বিজনেসের ক্ষেত্রেও তাই। এবং নিয়ম মেনে কাজ করা, প্রক্রিয়াগত রূপ মানে নিয়ম মেনে কাজ করা, সঠিক একটা নিয়মে আমাদের কাজ করা, যেই আমাদের ক্রিকেটের যেরকম রুলস আছে সেইগুলো, এবং আমাদের ইন্টারনালি রুলস এর মধ্যে এ আগে নামবে না, এরকম ভাবে সিঙ্গেল নিয়ে খেলবো, এতটা রান আমাদের এত ওভারের মধ্যে করতে হবে, এরকম টার্গেট টার্গেট নিয়ে আমরা খেলবো। তারপর ভুল হলে জবাবদিহি করতে হবে। আমাদের যদি ভুল হয়ে থাকে, ক্যাপ্টেন আমাদের কাছে জিজ্ঞাসা করবে, এবং ক্যাপ্টেন ভুল করলে সেও, ধরো আমাদের ধরো কোনো একটা কেউ স্পন্সর করছে, কোনো একটা দল বা সংগঠন স্পন্সর করছে, তাদেরকেও বলতে হবে যে কেন তুমি ম্যাচটা হারলে। আমাদের ইন্ডিয়া টিমে যেরকম হয়ে থাকে, আমাদের বোর্ডসকে জবাব দিতে হয়, তো সেরকমই ব্যাপার। আর একটা কি, সবাই যাতে সহজে বুঝতে পারে সেই ব্যাপারটা থাকতে হবে। আমাদের নিয়ম, রুলস ইত্যাদি, এবং আমাদের সংগঠনের মধ্যে, মানে আমাদের যেই দলগত যেই কাঠামোটা, এর মধ্যে সবাই যাতে সঠিকভাবে সমস্ত কিছু বুঝতে পারে এবং ইজিলি কাজটাকে করতে পারে, তাদের কাজটা করার জন্য তাদের যাতে সবার সুবিধা হয়ে থাকে। এবং একটা নির্দিষ্ট স্তরে স্তরে কেউ ক্যাপ্টেন আছে, কেউ ভাইস ক্যাপ্টেন আছে, কেউ ওপেনার আছে, কেউ মিডল অর্ডার ব্যাটসম্যান আছে, কেউ বোলার আছে, সবার নির্দিষ্ট একটা ক্ষমতা বন্টন করা। এবং ক্ষমতা দায়িত্বর মধ্যে সমান ভাগ থাকা, যে হলো যে ক্যাপ্টেন সে উল্টো পাল্টা ডিসিশন দিয়ে যাচ্ছে, এরকম করলে হবে না। এটা হলো ভারসাম্য বজায় রেখে চলা। তো বিজনেসের ক্ষেত্রেও সেইটা। তো আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে যতটা ইজি ভাবে আমাদের বলা যায় ব্যাপারটাকে, ঠিক আছে? আবার এর গুরুত্ব কি কি আছে? যে যা যা লাগবে তা জোগাড় করা, তাই না? একটা ঠিক করা কোন লক্ষ্য আমাদের অর্জন করতে হবে, সেই লক্ষ্যটাকে পূরণ করা, সব জিনিস মিলিয়ে মিশিয়ে একসাথে সমস্ত জিনিস, অ্যাসেট ইত্যাদিকে ব্যবহার করা, কাজ ভাগ করা, সেই অপচয় না করা সম্পদ, মানে এই অ্যাসেট গুলোর ব্যবহার করা, এবং কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখা, নিয়ন্ত্রণ করা। আমাদের যে লোকজন যারা কাজ করছে বিজনেস, তাদের স্কিলিং করা, নতুন নতুন টেকনোলজি শেখানো, নতুন স্কিল শেখানো, এবং সবাই মিলে একসাথে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করা, এবং মানুষের উপকারেও আসা। যে তোমাদের কর্মচারীরা কাজ করছে ধরো বিজনেসের ক্ষেত্রে, সেইগুলো তাদের হলো যাতে ব্যবসার মধ্যে তাদের যাতে কাজের স্থায়িত্ব থাকে, এবং সেই ব্যবসা থেকে বা কারবার থেকে আমাদের প্রফিট হচ্ছে, সেটা আমরা এনজিও ইত্যাদিতেও বা জনকল্যাণমূলক কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। তারপর আমাদের কি আছে? সংগঠন প্রক্রিয়ার ধাপ। অনেকগুলো ধাপ দেখতে পাচ্ছ। সবার প্রথমে কি, আমরা কি করব তা ঠিক করা, বোঝা যাচ্ছে। এটা উদ্দেশ্য নির্ধারণ। আর কার্যাবলী নির্ধারণ কি, কি কি কাজ করতে হবে তা নির্দিষ্ট করে লেখা, মানে সেই ভাগগুলো, এই এই কাজগুলো করতে হবে এই জিনিসটাকে পূরণ করতে গেলে। এবং একই রকম কাজকে একটা গ্রুপ করা, মানে বিভাগ করে দেওয়া, সেটা হলো ভাগ করে দেওয়া। এই কাজগুলো আছে, ধরো আমাদের হলো বোলিং ডিপার্টমেন্ট একটা আছে, একটা হলো ব্যাটিং ডিপার্টমেন্ট আছে, এরকম ভাবে কাজ করে, একটা অলরাউন্ডার ডিপার্টমেন্ট আছে, এইভাবে ভাগ করে নেওয়া। কে কোন কাজ ঠিক করবে সেই অনুযায়ী দায়িত্ব ভাগ করা, এবং সেই কাজটা করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া, তাই না? ভাইস ক্যাপ্টেনের কাছে ক্ষমতা আছে, ক্যাপ্টেনের কাছে ক্ষমতা আছে, বোলার যদি নিজে মন মন করে যে আমি এরকম ভাবে বোলিং করতে চাই, এই ফিল্ড লাগবে, সেটা সে নিতে পারবে।
তারপর পুরো কাজের একটা সঠিক সারাংশ বানানো, যে আমাদের এইটা আমরা এত ওভারে এত টার্গেট দেবো, এই অনুযায়ী আমাদের ব্যাটিং করতে হবে, এইভাবে আমাদের পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করতে হবে। আমাদের বিজনেসের ক্ষেত্রেও আমাদের হলো এতটা ভাবে আমরা গ্রো করতে চাই, এরকম আমাদের সেল হওয়া দরকার এই 1 বছরের শেষে, এই সমস্ত কিছু। এবং কাজ ভালো হলো কি হলো না বা কোথায় খামতি থেকে গেল সেইগুলো সমস্ত কিছু মূল্যায়ন এবং পর্যালোচনা করা। যদি আমরা জিতলাম, ভালো কথা, জিতলাম ঠিক আছে, আরো কি বেটার করা যেতে পারতো, আর যদি হারলাম তাহলে এই জায়গাতে ভুল হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পুরো ব্যাপারটা আছে। বোঝা গেল? তারপর আমাদের কি আছে, সংগঠনের কাঠামো। যে সংগঠনের কাঠামোর জন্য একটা উদাহরণ দেখো, ধরো একটা বড় স্কুল আছে, সেখানকার হেডমাস্টার আছেন, তারপর টিচাররা আছে, সেখানকার বিভিন্ন নির্দিষ্ট অফিসের ক্লারিক্যাল লোকরা আছে, তো সবাই সমস্ত ভাবে আছে, এবং একটা তাদের বিভিন্ন বিভিন্ন কাজ আছে। এবার ভাবো সবাই যদি নিজের মতো কাজ করতে থাকে, ধরো হেডমাস্টার মশাই কোনো কিছু একটা বলেছিলেন যে এইটা হলো বোর্ডকে এই চিঠিটা মেল করে দাও বা এই করে দাও, কেউ কিছু সেটা শুনলো না, নিজের মতো করে উল্টো পাল্টা ভাবে কোথাও মেল করে দিল, বা এই কাজটা আগে করে নেওয়ার কথা ছিল এটা করলো না, তো এরকম করে তো গন্ডগোল হয়ে যাবে। তার জন্য কে কাকে রিপোর্ট করবে, মানে একজনের উপরে আরেকজন থাকতে হবে, যে এ তাকে বলবে এই কাজগুলো করো, সেইভাবে আমাদের কাজগুলোকে এক্সিকিউট করতে হবে। সেটাকেই কি বলা হচ্ছে, সংগঠনের কাঠামো। আমাদের ক্রিকেটের ক্ষেত্রেও তাই, যে আমাদের ক্যাপ্টেন আছে, তারপর ভাইস ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনের কথা শুনতে হবে, এই অনুযায়ী ব্যাটিং নামতে হবে, উল্টোপাল্টা ভাবে নামা যাবে না, এ হুটপাট করে বোলিং এ চলে যাওয়া যাবে না, এই সমস্ত কিছু কি ক্যাপ্টেন, তারপরে স্তরে যদি কেউ থাকে ভাইস ক্যাপ্টেন, এরা এইভাবে ডিসাইড করে থাকে। তো এইটাকেই আমাদের কি বলা হচ্ছে, একটা সংগঠনের কাঠামো বা স্ট্রাকচার অফ অর্গানাইজেশন বলা হচ্ছে। তো একে উইক্সবার্গ বলেছে অবস্থান, প্রক্রিয়া, প্রযুক্তি এবং সামাজিক পরিবেশের প্রেক্ষিতে গঠিত ব্যক্তিগত সম্পর্ক, তাই না? যে এ হলো আমাদের হেড স্যার আছেন, ইনি হলেন আমাদের হলো টিচার আছেন, এই সমস্ত কিছুই আমাদের সংগঠনের কাঠামো। ওকে, এর বৈশিষ্ট্য আমাদের কি আছে, মানবিক সম্পর্ক ভিত্তিক, মানে কে কাকে রিপোর্ট করবে সেটা একদম স্পষ্ট, এবং কে কি করবে এবং কার কতটা ক্ষমতা আছে, দায়িত্ব ও কর্তৃত্ব, এটা কি বলছে, তাই তো? এবং আকার অনুযায়ী এটা কি বদলায়, মানে ছোট হলে খুব ইজি ভাবে আমরা করে নিতে পারি যে অল্প লোকজনই আছে এর মধ্যে, তাহলে এ ওকে রিপোর্ট করবে, এগুলো বোঝা যায়। কিন্তু বড় হলে বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন ধাপ থাকে, সেই অনুযায়ী আমাদের পুরো কাজটা থাকতে হবে। এবং বড় একটা কোম্পানির কথা ভাবো, সিওসরা থাকে, সিওসরা পলিসি ফর্ম করে, তারপর বিভিন্ন ডিপার্টমেন্টের হেডকে বলে, তারপর ডিপার্টমেন্টের হেডরা তাদের অফিসের স্টাফদের বলে, সুপারভাইজারদের বলে, এইভাবে তো পুরো হয়, সেটাকেই বোঝানো হচ্ছে। ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরল কাঠামো হয়ে থাকে, ঠিক আছে, ছোট একটা দোকান। আর জটিল কাঠামো কি, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেটা তোমাদের বললাম, বড় কোম্পানি ইত্যাদির ক্ষেত্রে। ওকে, এবং এটা কাঠামোটা হবে, এবং এর উপাদান কি কি আছে, এটা কি ধরনের কাঠামো হবে, এগুলো কিছু কিছু উপাদানের উপর নির্ভর করে, যে এটা হলো লাভমুখী হবে নাকি জনসেবা, মানে এনজিও মানে এনপিও হতে পারে, এবং নন প্রফিটের জন্য করছে নাকি প্রফিটের জন্য, তাহলে এই আলাদা আলাদা ভাবে সবাই কাজ করবে। নন প্রফিটের জন্য হলো প্রফিটটা প্রাইমারি উদ্দেশ্য থাকবে না, তাই না? তো যদি হলো আমাদের প্রফিটের জন্য, সেই অনুযায়ী আমাদের সংগঠনটা তৈরি হবে। এবং কে কোন কোন কাজে আছে, কোন কোন বিভাগ দরকার, সেই অনুযায়ী আমাদের ভাগ করা থাকবে। এবং কাজ কেমন করে হয় এবং কি কি প্রযুক্তি লাগে, সেই সমস্ত কিছু আমাদের এর মধ্যে থাকবে। তারপর দায়িত্ব ভাগ করা হবে, এবং সেই দায়িত্ব অনুযায়ী সকলভাবে সবাই একসাথে কাজ করবে, ঠিক আছে? এবং যোগ্যতা অনুযায়ী আমাদের কাজ দেওয়া হবে, যে যোগ্য ব্যক্তি থাকবে সেই নির্দিষ্ট যোগ্যতা, কেউ ধরো কম্পিউটারে এক্সপার্ট, কেউ কোডিং জানে, তাকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হবে, কেউ মার্কেটিং এর ডিপার্টমেন্ট আছে, তাকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হবে। এইভাবে আমাদের পুরো ব্যাপারটা হয়ে থাকবে, ঠিক আছে? এবার দেখো, আমরা একটা সংগঠনের একটা কাঠামোর একটা উদাহরণ নিয়েছি। সবার প্রথমে কি আছে, শেয়ার গ্রহীতাগণ বা শেয়ার হোল্ডার, মানে কি, যারা কোম্পানির মালিক। আমরা তো জানি, আমরা অ্যাকাউন্টেন্সিতে ডিবেঞ্চারেও দেখেছি। ওকে, তারপর কি আছে, বোর্ড অফ ডাইরেক্টর, যারা হলো সিদ্ধান্ত নেয়। আমরা বলেছিলাম না, কিছু লোকেরা থাকে একসাথে মিলে, এবং তার মধ্যে কি সিইও পড়ে, ম্যানেজিং ডাইরেক্টর এরা পড়ে, এরা কোম্পানির প্রধান। তারপর জেনারেল ম্যানেজার, যারা কি সমস্ত বিভাগ সামলায়। সেই বিভাগগুলো কি আছে, ক্রয় ব্যবস্থাপক আছে, বিক্রয়ের জন্য আছে, কারখানার জন্য আছে শ্রমিক ও কর্মী, এবং প্রত্যেক করার জন্য একটা করে ম্যানেজার আমাদের থাকে, তাই না? জিনিসপত্র কেনা, এটা হলো বিক্রির জন্য, এটা হলো প্রোডাকশনের জন্য, এবং কর্মীদের বিষয়, ঠিক আছে? তারপর প্রত্যেক কটা বিভাগে, প্রত্যেক কটাই ক্রয় বিভাগ বললো না, পারচেজ ডিপার্টমেন্ট, এই বিভাগের মধ্যে সহকারী থাকে, অফিসাররা থাকে, বিক্রয়ের জন্য সেলসের জন্য সহকারী থাকে, যারা হলো রিসার্চ করে, তাই না? এবং এবং কারখানা বিভাগের মধ্যে সুপারিনটেন্ডেন্ট থাকে, ইঞ্জিনিয়াররা থাকে, মানে প্রোডাকশন যেটাকে বলা হচ্ছে। এবং শ্রমিক কল্যাণের জন্য হিউম্যান রিসোর্সের লোকেরা থাকে, নিয়োগকর্তারা থাকে, এবং যারা হলো ওয়েজেস দিয়ে থাকে, পেরোল ডিপার্টমেন্ট, এরা সবাই থাকে, ঠিক আছে? এইভাবে কি টোটাল একটা সংগঠন কাজ হয়ে থাকে। একদম যারা টপ লেভেলে থাকে তাদের আন্ডারে কিছু কিছু ডিপার্টমেন্ট, কিছু কিছু ডিপার্টমেন্টের ম্যানেজার, এবং তাদের আন্ডারে প্রত্যেকে এরা এরা বিভিন্ন লোকেরা থাকে। বোঝা গেল? এগুলো আমরা আগেও দেখেছিলাম, ঠিক আছে? তো এইটাই হলো আমাদের কি সংগঠনের স্ট্রাকচার, ঠিক আছে? এবার কি আমরা দেখবো, যে সংগঠনের রূপ, বিভিন্ন ধরনের সংগঠন হয়ে থাকে। রৈখিক সংগঠন, লাইন অর্গানাইজেশন, কর্মী সংগঠন, স্টাফ অর্গানাইজেশন, বোথ লাইন অ্যান্ড স্টাফ, বিভিন্ন হয়ে থাকে। তো সেইগুলো আমরা বুঝে নেবো। ধরো একটা ছোট্ট মিষ্টির দোকান আছে, ঠিক আছে? সেখানে কি আছে, মালিক আছে, তারপর তার মধ্যে কি ম্যানেজার আছে, তার আন্ডারে কি কর্মচারী আছে, ঠিক আছে? সবাই একটা নির্দিষ্ট লাইনে কাজ করছে, ঠিক আছে? আদেশটা কি এইভাবে ওপর থেকে নিচের দিকে একদম ফ্লো হচ্ছে।
ওকে, মানে শীর্ষ স্তর থেকে নিম্ন স্তরের মধ্যে ফ্লো হচ্ছে। তো এইটাকেই আমাদের কি বলা হচ্ছে, রৈখিক সংগঠন বলা হচ্ছে। এর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, আদেশ একদিক থেকেই আসে এবং সমস্ত ক্ষমতা টপে কে থাকে, মালিক থাকে, এবং এটাতে কন্ট্রোল করা ইজি হয়ে থাকে। যেমন ছোট দোকান, ছোট ব্যবসা, এগুলোর উদাহরণ। আর আমাদের কি আছে, কর্মী সংগঠন। কর্মী সংগঠনটা কি, মানে ধরো যে একটা ধরো বড় হসপিটাল আছে, যে হসপিটালের মধ্যে কি, যিনি হসপিটালটা চালায়, ধরো প্রাইভেট হসপিটাল আছে, তার ডাইরেক্টর আছে, ঠিক আছে, এবং তার আন্ডারে কি ডাক্তাররা আছেন, তার লিগাল টিম আছে এরা। তো এবারে ওইখানে কি করতে হবে, তারা বিভিন্ন অবজারভেশন করে, যারা হলো কর্মচারীরা আছে, এই যে বিভিন্ন ডাক্তাররা, তারা তো ওই ডাইরেক্টরের অধীনে কর্মচারী, সেই হলো হসপিটালটার জন্য তো কর্মচারী, এবং যারা হলো আইনি লোকেরা আছে, তারা একসাথে মিলে কি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, এবং শেষ যে সিদ্ধান্ত সেটা ডাইরেক্টর নিয়ে থাকেন। তো এইটাকে আমাদের কি বলা হচ্ছে, কর্মী সংগঠন বলা হচ্ছে। মানে বিশেষজ্ঞ কর্মীরা পরামর্শ দিচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একদম মালিকের কাছ থেকে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে, বলছে বিশেষজ্ঞ কর্মীরা পরামর্শ দেন এবং সিদ্ধান্ত নেন। রৈখিক ব্যবস্থাপক, উপদেষ্টা ভূমিকা, দায়িত্ব কর্তৃত্ব আলাদা, বড় জটিল প্রতিষ্ঠানে ভালো কাজ করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে জেনে বুঝে আমাদের কাজটি করতে হবে। তারপর আমাদের কি আছে, রৈখিক বা কর্মী সংগঠন। এটা কি, ধরো একটা জেনারেল ম্যানেজার আছেন, ঠিক আছে, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হয়ে থাকে। একটা বড় কোম্পানির মধ্যে জেনারেল ম্যানেজার আছে এবং তার মধ্যে কি বিভাগীয় ম্যানেজার আছে এবং টেকনিক্যাল ফাইন্যান্স টিম আছে। বিভাগীয় ম্যানেজার কি, যারা সিদ্ধান্ত নেয়, যেমন কোন প্রজেক্ট করব, কতজন লাগবে। আর যারা টেকনিক্যাল ফাইন্যান্স টিম কি, তারা পরামর্শ দেয়, যে কোন মেশিনটা ভালো, কোনখান থেকে খরচ কমানো যায়। তার মানে কি, যে একটা দল আদেশ দিচ্ছে, আরেকটা দল কি একসাথে সেই আদেশগুলোকে মানছে। তার মানে এটা কি আমাদের কম্বো হয়ে গেল। তার মানে রৈখিকের কর্তৃত্ব এবং কর্মীদের পরামর্শের সমন্বয়। তার মানে এটাকে কি রৈখিক এবং কর্মী সংগঠন একসাথে বলা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা পার্থক্য দেখিনি রৈখিক এবং কর্মী সংগঠনে। সরল কর্তৃত্ব প্রবাহ, বিশেষজ্ঞ কর্মীর পরামর্শ নিয়ে, এটা আমাদের কর্মী সংগঠন হয়ে থাকে। ছোট সরল প্রতিষ্ঠানের জন্য, বড় এবং জটিল। এটা কি ক্ষমতা কি কেন্দ্রীভূত একজনের কাছেই থাকে, আর এটা কি বিকেন্দ্রীভূত আলাদা আলাদা লোকের কাছে থাকে। কর্তৃত্বে আমাদের জোর দেওয়া হয়ে থাকে এবং ক্ষমতা এবং পরামর্শতে জোর দেওয়া হয়ে থাকে। এটা আমাদের কাজ অনুযায়ী কাজ হয়ে থাকে, ঠিক আছে, এবং এটা কি পরামর্শ দেওয়া। তারপর এখানে কি আদেশের একতা এবং সময় এবং ব্যয় সাশ্রয়, মানে একজনই হলো টোটাল সমস্ত কাজটা দেখছে, এবং অনুভূমিক সম্পর্ক, এবং এটা কি কাঠামোকে শক্তিশালী করতে সাহায্য করে। ছোট রিটেল শপের উদাহরণ এবং কর্পোরেট অফিস, লিগাল ফাইন্যান্স অ্যাডভাইজার, এইগুলো এর উদাহরণ, ঠিক আছে। এবার আমরা আরো বিভিন্ন ধরনের সংগঠন দেখি। সেটা আমাদের প্রথমে কি আছে, কার্যভিত্তিক সংগঠন, যেটাকে আমাদের বলছে ফাংশনাল অর্গানাইজেশন। একটা মোবাইলের ফ্যাক্টরি আছে এবং সেখানে কি একজন কেউ ডিজাইন বানাচ্ছে, কেউ মেশিনটাকে দেখছে, কেউ তার কোয়ালিটি দেখছে এবং সেলের জন্য কাজ করছে বিভিন্ন লোকেরা। তার মানে কি, মানে অনেকে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে এবং প্রত্যেক কটা ডিপার্টমেন্ট কি নিজেদের মধ্যে তাদের সাথে কি যোগাযোগ থাকতে হবে, তাহলে একটা ভালো প্রোডাক্ট হবে। তার মানে কি একটা ডিপার্টমেন্টের লোকেরা কি বিভিন্ন ডিপার্টমেন্টের কাছের কথা শুনছে, মানে তাদের নির্দেশিকা গ্রহণ করছে। এবং এটা থেকে কি বোঝা যাচ্ছে, যে যে কাজে বিশেষজ্ঞ সেই কাজ অনুযায়ী তারা প্রত্যেকটা বিভাগের হলো হেড, এবং প্রত্যেক কটা বিভাগ নির্দিষ্ট বিভাগের কাছ থেকে কি নির্দেশ পাচ্ছে। তো এইটাকে আমাদের কি বলা হচ্ছে, কার্যভিত্তি। বলছে প্রত্যেকটা কার্য বা বিভাগের জন্য বিশেষজ্ঞ ব্যবস্থাপক রয়েছে এবং কর্মীরা একাধিক সুপারভাইজার নির্দেশ পান, ঠিক আছে। এটাকে এফডব্লিউ টেলার বলেছে। এবং উৎপাদক ফোরম্যান নির্দেশ পান, সুপারিনটেন্ডেন্ট, শ্রমিক, বিপণন, হিসাব ব্যবস্থাপক, এদের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নির্দেশ পান। এর হলো বৈশিষ্ট্য কি হয়, নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে কাজ ভাগ করা যায়, বিভিন্ন ব্যবস্থাপক বিভিন্নভাবে দায়িত্ব নিতে পারেন, ক্ষমতার একটা নির্দিষ্ট স্তর থাকে, সবার মধ্যে ভারসাম্য রক্ষা রক্ষা হয়, নিম্ন স্তরের দায়বদ্ধতা বেশি থাকে, এবং কাজটা প্রাণবন্ত প্রক্রিয়া হয়ে থাকে এবং কাজ হয় এখানে, ঠিক আছে। এর সুবিধা কি হয়ে থাকে, এটা হলো সবাই নিজের মতো এক্সপার্টিস অনুযায়ী কাজ করতে পারে, কাজ আরো দ্রুত হয়, ভালো হয়, খরচা কমে। আর অসুবিধা কি, বিভিন্ন লোকের একসাথে অনেক কথা শুনতে হয়, তার ফলে কি জটিল একটা ব্যাপার হয়ে যায় এবং অসুবিধা হতে পারে, একঘেয়েমি লাগতে পারে, এই সমস্ত কিছু আমাদের পড়ছে। তারপর আমাদের কি আছে, বিভাগীয় ভিত্তিক সংগঠন। ধরো একটা বড় কোম্পানি আছে, যারা কি খেলনাও বানায়, বিস্কুটও বানায়, জামাও বানায়, এবং টাটা ভাবতে পারো, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানায়, ঠিক আছে। তো এইটাই বোঝাচ্ছে যে বড় প্রতিষ্ঠানকে পণ্য সেবা ভিত্তিক স্বতন্ত্র বিভাগে বিভক্ত করা যায়। প্রত্যেক কটা বিভাগ স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট, যেমন আইটিসি, সিক্রেট, খাদ্য, কাগজ, জেনারেল মোটর, এরকম এরা বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে। এবং প্রত্যেক কটা খেলনার জন্য, মানে খেলনা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব বস আছে, কর্মী আছে, তাদের জন্য টাকা আলাদা করে অ্যালোকেট করা আছে। বিস্কুটের জন্য নিজস্ব বস আছে, কর্মী আছে, তার জন্য টাকা আলাদা করে বানানো আছে। যেমন টাটা মোটরস এর জন্য আলাদা পুরো একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে। টাটা সল্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট, বোঝা যাচ্ছে ব্যাপারটা, মানে ওর ওর মধ্যে নিজস্ব তাদের হেড আছে, সেই অনুযায়ী আমাদের কাজ হয়ে থাকছে, এই সমস্ত কিছু। তো এইগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবং যেই যেই ডিপার্টমেন্ট আছে, সেই সেই ডিপার্টমেন্ট কি প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যারাইটি অনুযায়ী আমাদের আছে।
তো এইটাই বলছে প্রত্যেক কটা বিভাগের প্রধান বিভাগীয় ব্যবস্থাপক থাকে, পণ্য ভিত্তিক যেই যেরকম ধরনের প্রোডাক্ট আছে সেই অনুযায়ী, এবং প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি করে, এবং অবদান এবং দায়বদ্ধতা স্পষ্ট, এবং প্রত্যেক কটা ডিপার্টমেন্টে কিছু প্রবলেম হলে যে যার ডিপার্টমেন্টে বা যে যার প্রোডাক্টের ডিপার্টমেন্ট যারা যারা আছে সেই অনুযায়ী তারা দায়বদ্ধ থাকে। এটা সুবিধা কি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, নিজের মতো কাজ করা যায়, এবং সুনাম গঠন করা যায়, প্রতিষ্ঠানের ভালো হয়। কেন এক একটা টোটাল একটা বড় প্রতিষ্ঠান, তার মধ্যে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে কার্যকারিতা আছে। এবং অসুবিধা কি, অনেকজন দক্ষ লোকের দরকার পড়ে, তাই না, সেগুলোকে পাওয়া যায় না, প্রতিযোগিতা আসলে সমস্যা সৃষ্টি হতে পারে, এবং কাজের চাপ অতিরিক্ত থাকে, এবং পরামর্শের জন্য অনেক সময় সীমিত অধিকার থাকে। মাফিক এবং অনিয়ম মাফিক সংগঠন, তো এইটা আমি ডাইরেক্ট না পার্থক্য নিয়ে নিয়েছি, ঠিক আছে, তো এইটা এর মধ্যে থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো নিয়ম মাফিক সংগঠন কি বলতে পারি, ধরো তোমার স্কুলের ক্লাস টিচার আছে, মনিটর হয়তো থাকতে পারে, টাইম টেবিল থাকে, ক্লাসের শিডিউল থাকে, সব আগে থেকে কি ঠিক করা থাকে, এবং কোন টিচার কোন ক্লাস নেবে, কোন সাবজেক্ট পড়াবেন, কখন টিফিন হবে, সমস্ত কিছু একটা সঠিকভাবে, আর তোমাদের হেডমাস্টার আছে বা যিনি স্কুলটিকে চালাচ্ছেন সেই ব্যক্তি প্রধান যিনি সে আছেন, তো সমস্ত কিছু একটা নিয়মে আছে এবং সবকিছু ঠিকঠাকভাবে লিখিত আছে, এইটাকেই আমাদের কি বলা হচ্ছে, নিয়ম মাফিক সংগঠন বলা হচ্ছে। আর অনিয়ম মাফিক সংগঠন কি বলতে পারে, ধরো তোমার স্কুলে কিছু বন্ধু যারা একসাথে খেলাধুলা করো, টিফিনে বসে একসাথে আড্ডা মারো, কথা বলো, গল্প করো, এই সমস্ত কিছু কি তোমরা নিজেরা পছন্দ মতো হয়েছো, তোমরা নিজেরা পছন্দ করে একসাথে হয়েছো একটা নির্দিষ্ট সংগঠনের মধ্যে, তো সেটাকে আমাদের কি বলে, তার মধ্যে যেটা গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে অনিয়ম মাফিক সংগঠন, বোঝা যাচ্ছে, মানে তোমরা স্কুলে এসে সবাই বন্ধুরা একসাথে আছো, ঠিক আছে। এবার চলো এর পার্থক্য দেখে নেওয়া যাক। তো দেখো এইটাই বলেছে যে নিয়ম রীতি নীতি আইন মেনে শৃঙ্খলা কাঠামো মেনে আমাদের হয়ে থাকে, যেরকম কোম্পানির ক্ষেত্রে আমাদের উদাহরণ আছে, আর এটা কি স্বতঃস্ফূর্ত সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তৈরি, যে অফিসে বন্ধুদের আড্ডা ইত্যাদি। তারপর আছে উচ্চ ব্যবস্থাপক কর্তৃক পরিচালিত ম্যানেজারের দ্বারা বিভাগ তৈরি হয়, কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধতার লাঞ্চে একই গ্রুপ হয়ে যাওয়া, এই সমস্ত কিছু। তারপর আছে কি লিখিত নিয়ম অনুযায়ী কর্তৃত্ব দায়িত্ব থাকে, কাজের ম্যানুয়াল থাকে, ব্যক্তিগত পছন্দ আবেগ সংস্কৃত শখ আগ্রহ অনুযায়ী দল গঠন হয়ে থাকে, স্পষ্ট স্বচ্ছ এবং সহজবোধ্য হয়ে থাকে, রিপোর্টিং করার জন্য আনুষ্ঠানিকভাবে অদৃশ্য কাঠামো, কথোপকথন, নেটওয়ার্কিং, এগুলো মানে সবার সাথে যোগাযোগ ইত্যাদি হচ্ছে, ঠিক আছে। এর জন্য কি একটা লিখিত নির্দিষ্ট পদ্ধতি আছে, লিখিত না, যে যে নিজের মনের উপর করে আমরা যাচ্ছি। এবং এর উদ্দেশ্য কি আছে, প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করা, এটা কি সামাজিক মানসিক চাহিদা পূরণ করা, স্ট্রেস ফ্রি হওয়া, সবার সাথে কথাবার্তা বলা, সুবিধা কি থাকে, দায়িত্ব স্পষ্ট থাকে, কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ থাকে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ হয়ে থাকে, মানে এটা প্রতিষ্ঠানের দিক থেকে এটা কি দ্রুত তথ্য আদান প্রদান হয়ে থাকে, নমনীয়তা থাকে, সহায়ক কার্যাবলী হয়ে থাকে। এবং অসুবিধা কি, কেন্দ্রীকরণ, সমন্বয়ের সমস্যা, এবং খরচও বেশি, এই সমস্ত কিছু কাজ করতে অতিরিক্ত কাগজপত্র জটিল, এবং এটার ক্ষেত্রে কি অস্পষ্ট থাকে, সংকীর্ণতা মনোভাব থাকে, নিয়ন্ত্রণে দুর্বল হতে পারে, এবং কি গুজব ছড়াতে পারে, কেউ কারোর হলো হলে না হয় না যে প্রতিষ্ঠানের মধ্যে এই অপরকে ঈর্ষা করছে, ফলে সেই কাজটা সঠিকভাবে আমাদের সম্পূর্ণ হচ্ছে না। তো এইটাই আমাদের কি থাকে, নিয়ম মাফিক ও অনিয়ম মাফিক। যে স্কুলের উদাহরণটা বলে ওই অনুযায়ী মনে রাখবে, তাহলে তোমরা ইজিলি এমসিকিউ করতে পারবে, ঠিক আছে। এখন আমরা এবার লাস্টের দিকে এসে গেছি, আমাদের এই টপিকগুলো আমাদের জানতে হবে। আবার কি আছে সবার প্রথমে, তো এটা কি আছে, ভার অর্পণ বা ডেলিগেশন, এটা কি, ধরো তোমার ক্লাস টিচার তোমাকে বললো কালকে ধরো স্পোর্টস ডে আছে তোমাদের স্কুলের মধ্যে, এবং ক্লাসের মধ্যে যারা প্রেজেন্ট আছে ইত্যাদি সেটা তুমি একটু দেখে নিও, মানে টিচার উনি তো এটা করে থাকেন, তো তার কিছুটা দায়িত্ব তোমাকে দিয়ে দিল, এটাকে কি বলা হচ্ছে, ডেলিগেশন বলা হচ্ছে। যখন যে তোমার ঊর্ধ্বে আছে, যিনি যেই ব্যক্তি, সে তোমাকে কি তার নিজের কাজের কিছুটা দায়িত্ব বা ক্ষমতা দিয়ে দিল, এটাকেই আমাদের কি বলে, ডেলিগেশন বলা হয়ে থাকে। তো ডেলিগেশন উপাদান কি, দায়িত্ব, কর্তৃত্ব এবং জবাবদাহিতা, মানে কাজের ফলাফল কি হচ্ছে সেটা ঊর্ধ্বতনের কাছে দিতে হবে, যে তুমি ঠিকঠাক করে রেকর্ড করেছো কিনা, সেই সমস্ত কিছু তোমাকে জানাতে হবে। এবং দায়িত্ব, যে কাজটা তোমাকে করতে হবে, অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। এবং কর্তৃত্ব, যে এই যে তুমি যে অ্যাটেন্ডেন্সটা নিতে পারবে, এর জন্য তোমাকে যে রেজিস্টারটা দেওয়া হলো, সেইটার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে। তো এইগুলোই আমাদের এখানে আছে, যে তুমি যেই কাজটা পেলে সেই কাজটাকে ঠিকভাবে শেষ করার বাধ্যবাধকতা, এটা হস্তান্তরযোগ্য নয়, তবে ভাগ করা যায়। এবং কি সবসময় উপরের লোকের কাছ থেকে তোমরা দায়িত্ব পেয়ে থাকো, কিন্তু অন্যকে দিয়ে তুমি করিয়ে নিতে পারবে, কিন্তু এটা তোমারকেই প্রশ্ন করবে। তারপর কি আছে, কর্তৃত্ব, মানে সিদ্ধান্ত নেওয়া বা আদেশ দেওয়ার ক্ষমতা থাকে, এবং সবসময় এটা উপর থেকে নিচের দিকে যায়, যেমন তোমার টিচার তোমাকে বলেছিল, ঠিক আছে। এবং কাগজের পরিমাণের সাথে ক্ষমতার মিল থাকতে হবে, যে এবং কাজের সাথে কি ক্ষমতার মিল থাকতে হবে, যে তুমি কাজ হলে এমন কিছু আছে যেটা তুমি ক্ষমতাই নেই তোমার মধ্যে, তাহলে তুমি সেটা করতে পারবে না। আর কেন্দ্রীকরণ মানে খুবই সিম্পল, মানে এক এক জায়গায় করে দেওয়া, মানে ধরো সব সিদ্ধান্ত স্কুলের কি হেড স্যার নিয়ে থাকেন বা প্রিন্সিপাল স্যার নিয়ে থাকে, যে কি হবে, কোন শিক্ষক কি ক্লাস করবেন, শিডিউল ইত্যাদি, খেলাধুলা কি হবে, স্পোর্টস ডে কি হবে, এই সমস্ত কিছু একটা কি নির্দিষ্ট নীতি থাকে, নিয়ন্ত্রণে থাকে। এবং অসুবিধা কি, সিদ্ধান্ত আসতে দেরি হয় কেন, তার ওনাকে অনেক কিছু ভেবে সমস্ত কিছু নিতে হয়, এবং ছোট সমস্যাও অনেক সময় কি বড় হয়ে যেতে পারে সিদ্ধান্ত দেরির জন্য, যেরকম সেনাবাহিনী ভাবতে পারো, সেনাবাহিনী পরিচালনা, এবং আমি তো স্কুলের উদাহরণ তো বললামই। আর বিকেন্দ্রীকরণ কি, ধরো স্কুলের প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে ক্লাস টিচার আছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে, যে স্কুলের মধ্যে
মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে ধরো এই টাইমে ধরো এই সাবজেক্ট গুলো হবে, ধরো এরকম হয়ে গেছে, ধরো প্রত্যেকটা ক্লাস টিচারকে বলে দেওয়া হলো আপনারা ঠিক করে নিন, আপনি ঠিক করে নিন যে আমাদের কি করতে হবে এই ক্লাসগুলো। তার মানে কি সেই অনুযায়ী তিনি নিলেন, তার মানে কি এটা বিকেন্দ্রীকরণ। আগে শুধু হেড স্যারই ঠিক করছিলেন যে এই ক্লাস 7 এই ক্লাস হবে, ক্লাস 11 কমার্স এই ক্লাস হবে, ক্লাস 12 কমার্স এই ক্লাস হবে, কিন্তু এবার তোমাদের স্কুলের মধ্যে যে যে ক্লাস প্রত্যেকটা ক্লাসে ক্লাস টিচাররা এবার ডিসাইড করছে, তার মানে এটা কি ডিসেন্ট্রালাইজ আমাদের হয়ে গেল। ওকে, যেমন ব্যাংকের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চ থাকে, এইগুলো তাদের উদাহরণ। ঠিক আছে, এবং অসুবিধা কি হতে পারে, যেটা আমাদের কি সমন্বয় সমস্যা হতে পারে, একক নীতি একজন দেখছে পরে দুর্বল হয়ে যেতে পারে, এবং এটার সুবিধা কি হতে পারে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। যেরকম এখানে সেনাবাহিনী পরিচালনা, একটা ব্যাংকের শাখা, এই সমস্ত কিছু আমাদের কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে হয়ে থাকে। এবারের পার্থক্যটা আমরা দেখে নিই, খুবই লাস্টের দিকে আমরা এসে গেছি এবং খুবই ইজি এই পার্টটা। কেন্দ্রীকরণে কি সমস্ত সিদ্ধান্ত গ্রহণ কি শীর্ষ পর্যায়ে হয়ে থাকে, এটা কি নিম্ন স্তরে বিতরণ হয়ে থাকে, উচ্চ পদস্থ ব্যবস্থাপনা থাকে যে হলো বস থাকে, এবং নিম্ন এবং মধ্য ব্যবস্থাপকরাও নিয়ে হয়ে থাকে, মানে নিম্ন এবং মধ্য যারা স্তরের মধ্যে আছে সেই লেভেলের বসদের কথা বলা হচ্ছে। এবং কঠোর এবং একই জায়গায় নির্দিষ্ট থাকে, এটা এবং ফ্লেক্সিবল এবং বিভিন্ন জায়গায় ভাগ করা থাকে। সিদ্ধান্ত গ্রহণ ধীর হতে পারে, এটা দ্রুত হতে পারে, উপর থেকে নিচের দিকে আসে যোগাযোগ, এটা কি উভয় দিকে উপরে নিচে বোথ সাইড থেকে আমরা কথা বলতে পারবো। এবার এটা সেনাবাহিনী, ছোট ব্যবসা এবং কি কোম্পানি, বড় কর্পোরেট প্রতিষ্ঠান এইগুলো। ঠিক আছে, তো মোট কথা এটাই বললাম যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে কেন্দ্রীকরণ, এটাকে ভাগ করে দিলে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, তো এইটাই তার পার্থক্য। বোঝা গেল? তো এইটাই ছিল আমাদের কি অর্গানাইজেশন এই চ্যাপ্টারটা, আমি যতটা পারলাম সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখানে যেই টপিক গুলো আছে সেইগুলো তোমরা যে যার বই থেকে একবার দেখে নিতে পারো, এমসিকিউ করতে পারো, তাহলে ইজিলি ভাবে হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।